দেখলাম রাস্তার মধ্যে একেবারে পুলিশ অফিসারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন আপনি। ঠিক ওই আধা কালো অল্প আলোর ভিডিওতে খালি কথা শোনা যাচ্ছে এবং পুলিশ কর্তা যেভাবে শাসানিমূলক একটা ভিডিও আমরা সামনে এলাম, ঠিক কী কারণ যদি একটু জানো। কালকে আমি কলকাতার দিক থেকে ফিরছিলাম, তখন রাত্রিবেলায় তাও বাজবেই 9-10টা নাগাদ হবে। আমি যখন ওই খড়দা টাটা গেটটা জাস্ট ক্রস করে, সিএসসির যে টাটা গেট বলে আমাদের ওটাকে, ওটা ক্রস করে টিটাগড়ের দিকে ঢুকছি, ওই টাটা গেট এবং টিটাগড় মিউনিসিপ্যালিটির মাঝের জায়গাটায় ওই সিএসসির একটা গেট আছে, এখন তো ওটা বন্ধ। ওই গেটটার সামনেটায় দেখি একটা জ্যাম হয়ে আছে, প্রচণ্ড ট্রাফিক, একটা কনজেশন হয়ে আছে, প্রচণ্ড কনজেশন হয়ে আছে। তো আমি গাড়িটা খানিকটা এগোতেই গিয়ে দেখি ওখানে একটা পুলিশের গাড়ি মাঝ রাস্তায় দাঁড়িয়ে লরির থেকে পয়সা নিচ্ছে। আমি অনেকক্ষণ ধরে হর্ন মেরে যখন ক্রস করছি পুলিশের গাড়িটাকে, আমি ওনাদেরকে বললাম, গাড়ি থেকেই বসে বললাম যে এই আপনাদের লেনদেনগুলো রাস্তার সাইডে করুন, এইগুলো করে সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে ফেলছেন কেন। বলার সাথে সাথেই উনি একদম তেড়ে মেড়ে এসে আমার গাড়ির সামনে এসে মানে একটা রণংদেহী, মানে এই মারে তো সেই মারে। তা আমি ওনাকে বললাম যে এক তো অন্যায় করছেন, রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছেন, দ্বিতীয়ত আপনি এই জিনিসগুলো করছেন। বলছে না, মানে ওরকম একটা ব্যাপার আর কি, যা খুশি যা করছি বেশ করছি, এই ধরনের একটা অ্যাটিটিউড। এবং উনি আমার পরিচয় তো জানেন খুব স্বাভাবিক কারণে, ব্যারাকপুরের এখানে খড়দা থানার অফিসার খুব ভালো করেই চেনেন। তো উনি আমার রাজনৈতিক অ্যাফিলিয়েশন নিয়ে একটা খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাব দেখালেন, মানে কী করে নেবে টাইপের এরকম একটা ব্যাপার। তো আমি ওনাকে বারংবার বললাম আপনি যেটা করছেন সেটা কিন্তু আইন বিরুদ্ধ। এবং আমি যখন গাড়িতে উঠতে যাচ্ছি উনি আমাকে দেখবে, ভিডিওটা দেখবে, উঠতে দিচ্ছে না, মানে একটা শাসানি সুলভ একটা। তো আমি বাড়িতে এসেই যেটা করলাম, সে কমপ্লেনটা লজ করলাম এবং আমি এটা কনসার্ন অথরিটি যারা সবাইকে জানিয়েছি। এবং আমি এটা নিয়ে মামলা মোকদ্দমার দিকেও যাব, যে আজকে ধরুন এই জিনিস রাস্তায় টাকা তোলা, এটা তো নতুন কোনো বিষয় নয়, পুলিশের যারা আছেন, কিন্তু এই টাকা তোলাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে যে মানে অসুবিধার মুখে পড়তে হয়। যেমন আমি তোমাকে বলছি যে তুমি কোনো সময় নর্থ বেঙ্গল থেকে যাও বা আসো, ডালখোলার ওখানে একটা আর্টিফিশিয়াল জ্যাম তৈরি হয় এবং হোল কারণটাই কিন্তু ওই টাকা তোলার কেন্দ্র করে। এটা আমি মানে বিক্ষিপ্তভাবে না, পশ্চিমবঙ্গের এরকম বিভিন্ন জায়গাতে রাস্তায় টাকা তোলা যে কী ভয়ঙ্কর যে দৃশ্য, এবং তাকে কেন্দ্র করে যে কী মারাত্মক জ্যাম তৈরি হতে পারে, সাধারণ মানুষের কতটা অসুবিধা হতে পারে, এগুলো তো এদের মাথায় নেই। এবং কালকে এদের কতটা মানে একটা কেয়ারলেস অ্যাটিটিউড, মানে একটা মানে কী করে নেবে এই ধরনের একটা অ্যাটিটিউড। খুব অবাক লাগে, মানে যে পুলিশ 2-3টা থানা পরেই তো কামারহাটি থানা, জয়ন্ত সিংহদের মতন ক্রিমিনালদেরকে যারা কোনো ব্যবস্থা নিতে পারে না। আজকে ধরুন একটা ভিডিও ভাইরাল হয়েছে বলে সেগুলো, কারণ এই সমস্ত জয়ন্ত সিংহরা তো একদিনে তৈরি হয়নি। বা ধরুন এই কদিন আগে পানিহাটি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর খুন হয়ে গেল, সেই ক্ষেত্রে পুলিশের ভূমিকা আমরা সবাই জানি। মানে হোগলা বনের মধ্যে ক্রিমিনাল লুকিয়ে আছে, সাহস হচ্ছে না পুলিশের, বলছে ওদের কাছে আগ্নেয়াস্ত্র আছে, আমরা যেতে ভয় পাচ্ছি। মানে আমি বলছি পুলিশের যে কাজটা এবং পুলিশের যেভাবে তাদের মোডাস অপারেন্ডিটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সম্পূর্ণটা চেঞ্জ হয়ে গেছে। এদের মাথায় ঢুকে গেছে যে আমাদের মাথার উপরে শাসক দলের হাত আছে, আমরা যেখান সেখান থেকে পয়সা তুলব, শুধু আমরা শাসক দলকে তোল্লাই দিয়ে যাব, তাদের যত অন্যায় অত্যাচার অবিচার যা করবে আমরা সেগুলো তোল্লাই দেবো, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, নেতাদের হাত আমাদের মাথায় আছে। কোথায় মিলছে না তো, এই যে সৌগত রায় বলছে হুমকির ফোন পেয়েছি, মদন মিত্র বলছে গুলি আমারও লাগতে পারে, আমি অন্যত্র চলে যাব, তারাও তো প্রাণ ভয়। এখন জয়ন্ত সিংয়ের ব্যাপারটা কিন্তু আমি খোলসা করে বলবো না, তবে ব্যাপারটা কিন্তু একটা পারিবারিক বিষয় আছে। মদন মিত্রর পারিবারিক একটা সমস্যাকে কেন্দ্র করে কেন গুলি খাবেন, ওই জন্যই তো বলছি এটা পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে। নালে এরা হচ্ছে একদম ব্লু আইড, এরা হচ্ছে একদম তৃণমূল নেতাদের ব্লু আইড বয়। তো এগুলো যা দেখছেন এই হাতির দাঁতের মতন কেস, দেখানোর একটা আর খাওয়ার একটা, তো ওইগুলোতে ভুলে যাবেন না বা ওগুলোতে গুলিয়ে ফেলবেন না বিষয়গুলো। 21শে জুলাই প্রত্যেকবার হচ্ছে, এবারও হবে। জয় এই চারটি নির্বাচনের জয়, মানুষ অনেক কষ্ট করে ভোট দিয়েছে, তৃণমূলকে রোখার চেষ্টা হয়েছিল এজেন্সি দিয়ে, তবুও মানুষ ছাপিয়ে ভোট দিয়েছে, যার কারণে এই জয় উৎসর্গ করবেন মুখ্যমন্ত্রী কোথা থেকে? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। সেই মঞ্চ বেঁধে যখন তারা জয়ের উল্লাস করবে, উৎসর্গ করবে মানুষকে, শুভেন্দু অধিকারী হঠাৎ বলছেন যে এটা গণতন্ত্র হত্যা দিবস, এটা ঠিক কেন? একদমই তাই, কারণ এই জয়টা মানুষের ভোটের প্রতিফলন নয়। এবং শুভেন্দুবাবু যেই জিনিসটা বলেছেন আপনারা হয়তো শুনেছেন, যে যেইভাবে মানে ভোটকে যেভাবে ম্যানিপুলেট করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তো সেটা ওদের যে বিষয়টা ওরা করতে পেরেছে, কারণ স্টেট মেশিনারিটা ওদের হাতে। যেমন সেন্ট্রাল ফোর্স আসুক আর যাই আসুক, চালনা তো করবে রাজ্যের। এবারে সেন্ট্রাল ফোর্সের লোকেরা তো পাড়ায় পাড়ায় অলিগলি চিনবে না, বা বুথের ভেতরে তো আলটিমেটলি যারা বসছেন প্রিসাইডিং সব রাজ্য সরকারের অধীনে তারা চাকরি করে এই ধরনের। যেমন আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি,
দেবাশিস ধর বীরভূমের যিনি ক্যান্ডিডেট ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন আইপিএস, তার ক্যান্ডিডেচার ক্যান্সেল হলো নো ডিউজ সার্টিফিকেট না দেওয়ার কারণে। ক্যান্ডিডেটটা ছিল বিজেপির, রিজেকশন করতে খুব সহজ হলো। দেবাশিস বাবু কিন্তু এফিডেভিটে মিথ্যা কথা বলেননি, উনি লিখেছেন ইয়েস বলে, কাগজটা প্রডিউস করতে পারেননি, সেটা উনি সময় চেয়েছিলেন, করে দিতে পারতেন। কিন্তু তুমি হাজি নুরুল ইসলাম, এটা মামলা হচ্ছে এখন, এই বিষয়টা কোর্টেও বিচারাধীন, মানে মামলা হয়েছে এই পয়েন্টে নিয়ে, যে রিটার্নিং অফিসার যেদিনকে অবজেকশন দেওয়া হয়েছিল যে তার নো ডিউজ, নিয়মটা হচ্ছে 10 বছরের মধ্যে কোনো গভর্নমেন্ট অকুপেশন থাকলে, 2000 যেহেতু 14 অবধিও এমপি ছিল, অকুপেশনে থাকলে তার নো ডিউজ দিতে হয়। ও ব্ল্যাটেন্টলি মিথ্যা কথা বলে এফিডেভিটে লিখেছিল নো, নেই। এবং সেই বিষয়টা রিটার্নিং অফিসারের নজরে আনার সত্ত্বেও ও যখন এটা নিয়ে ডিসিশন নিতে যাবে, আমাদের কাছে খবর আছে সেই সময় নবান্ন থেকে কোনো একজনের এমন ফোন গেছে আর এমন ধাতানি তাকে দেওয়া হয়েছে যে চাকরি বাকরি সব চলে যাবে, ঘটি বাটি চলে যাবে। তো সেই জন্য বেচারা ভয় আর কিছু করতে পারেনি। তো স্টেট মেশিনারি হাতে থাকলে যে সুবিধাটা থাকার কথা সেটাই তৃণমূল কংগ্রেস পেয়েছে। এত নাচানাচি করার কিছু নেই, ওরাও খুব ভালো করে জানে যে এই ভোটটা মানুষের রায়ের প্রতিফলন নয়। এই যে 4টে বাই ইলেকশন হলো, তুমি বলবে এটা মানুষের রায়ের প্রতিফলন? যেভাবে রিগিং ছাপ্পা যেভাবে হয়েছে, যেভাবে জায়গায় জায়গায় ভোট লুট হয়েছে, এরপরে কেউ বলবে? এবং আমি এই লোকসভার ক্ষেত্রেও বলছি, ওরা খুব স্ট্র্যাটেজিক্যালি খুব সুন্দরভাবে ম্যানিপুলেট করে অনেক জায়গাতে, যেগুলো আমরা পরবর্তী সময়তে, এটা যদি তুমি বলতে পারো যে স্ট্র্যাটেজিক্যালি ওরা এই জিনিসটা করতে পেরেছে, হ্যাঁ করতে পেরেছে, কিন্তু সেটা মানুষের ভোটের প্রতিফলন নয়। কিন্তু এইভাবে তো কৌস্তবদা, আমি যেদিকে যেতে চাইছি যে এইভাবে তো ভোট তো তাহলে বিরোধী থেকে যেতে হবে চিরকাল। ভোট তো করতে হবে, মানুষকে নিয়ে প্রতিবাদে তো নামতে হবে। এবং বাগদা কেন্দ্রটা আমি যেটা একদম খুব উদাহরণ হিসেবে রাখবো, বাগদা কেন্দ্র 12,000 লিড ছিল লোকসভায়, সেই কেন্দ্রে হেরে হয়েছে। তো বাগদা আমাদের জেতা সিট ছিল, আমাদের রানাঘাট দক্ষিণ জেতা সিট ছিল, আমাদের রায়গঞ্জ জেতা সিট ছিল, মানিকতলাতে লোকসভার নিরিখে দেখতে গেলে মার্জিন খুব কম ছিল। কিন্তু আমি তোমাকে আবারও বলছি, এই ভোটটা মানুষের রায়ের প্রতিফলন নয় 4টে বাই ইলেকশনের কথাটাকে এনো না, কারণ ওটা ইলেকশনটা হয়নি। আমরা নির্বাচন চলার সময় বারংবার অবজেকশন রেজ করি। সেদিনকে বিকালবেলা আমরা গিয়ে যে ইলেকশনে যে প্রহসন, ইলেকশন নামে প্রহসন হয়েছে ইলেকশন কমিশনারের কাছে, সেদিনকে আমাদের নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি তারা গিয়ে এই পয়েন্টগুলো রেজ করে এসছে সেই দিনকেই। তো আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে, দেখুন এই ব্যাপারগুলো তো অবশ্যই, যেটা তুমি বলছো সেটা খুব স্বাভাবিকভাবে যে এরম করতে থাকলে তো বিরোধী থেকে যেতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে এই বিষয়গুলোকে অনুধাবন করে তো শুভেন্দুবাবু একটা পোর্টাল খুলেছেন যে যারা ভোট দিতে পারেনি, যে সমস্যাগুলো হয়েছে, রোগটা আমরা বুঝতে পেরেছি, এবার রোগের ডায়াগনোসিসটা চলবে সেইভাবে। তৃণমূল যেন এটা না ভাবে যে লোকসভায় তারা, দেখুন এমন তো নয় যে বিষয়টা যে তৃণমূল, মানে আমরা 12টা সিট পেয়েছি ওর 29টা, মানে আমরা একদম হারিয়ে গেছি, বিলীন হয়ে গেছি। ডিফারেন্সটা কিন্তু খুব কম, আর সেই ম্যানিপুলেটেড ডিফারেন্স। পশ্চিমবঙ্গে আমরা 26-এর আগে আমরা যদি মানুষের আস্থা অর্জন করতে পারি, এবং আমরা লোকসভাতেও সেটা পেরেছিলাম অনেক ক্ষেত্রে, সেটা আমি বারংবার বলছি, মানুষের ভোটের ন্যায্য প্রতিফলনটা হয়নি। আমরা যদি সেই দিকে ঠিকঠাকভাবে সাংগঠনিকভাবে কাজ করতে পারি, বা এই প্রবলেমগুলোকে যদি আমরা ডায়াগনোসিস করে তার ঠিক ট্রিটমেন্ট করতে পারি, ট্রিটমেন্ট মানে সেটা শুভেন্দুবাবু জানেন যে কীভাবে করতে হবে, বা নেতৃত্ব জানেন সেটা কীভাবে ট্রিটমেন্ট করতে হবে, এই ট্রিটমেন্টগুলো যদি করা যায়, 26-এ আমরা অনায়াসে জিততে পারবো পশ্চিমবঙ্গে। তৃণমূল এই ওভার কনফিডেন্সের জায়গাটাই ওদের শেষে মানে কাল হবে। তৃণমূল মুখপাত্ররা এত ওভার কনফিডেন্ট। তো আমি তোমাকে শুধু একটা এক্সাম্পল দিই, 2006 সালে যখন বামফ্রন্ট জিতেছিল থাম্পিং মেজরিটি নিয়ে, চূড়ান্ত ওভার কনফিডেন্স। বা যদি তুমি উল্টো দিকটা দেখো, 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমপির দল ছিল, সেখান থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভালো সংখ্যক এমপি পেলেন এবং 2011 সালে ক্ষমতায় আসলেন। তো রাজনীতিতে চিরস্থায়ী বয়ে কিছু হয় না। এখন আমি তাই জন্যই সেদিনকে বলছিলাম, এই ধর্ণা কর্মসূচিতে আমি সেদিনকে বলছিলাম যে এই তৃণমূল এই যে এত অত্যাচার করছে, অন্যায় করছে, অবিচার করছে, ততটাই করা উচিত যতটা সহ্য করতে পারবে। কারণ সময় কিন্তু পরিবর্তনশীল, ক্ষমতাও পরিবর্তনশীল। তারা যেন না ভাবে যে এই বিষয়গুলো করে যাবে আর সবাই তাদের ছেড়ে দেবে। আমাদের প্রত্যেক কটা কার্যকর্তার চোখের জল, প্রত্যেক কটা কার্যকর্তাদের আর্তনাদ, এগুলো কোনোটাই ব্যর্থ হবে না।
তৃণমূল মুখপাত্ররা এদিকে কিন্তু বলা শুরু করেছে। আমরা গিয়েছিলাম হারের কারণ এবং তাদের এতগুলো সিট পাওয়ার ঠিক পেছনের কারণটা খুঁজতে। তাদের যেটা একদম সরলীকরণ করে বলছে যে শুভেন্দু অধিকারীর জন্য হয়েছে সম্ভব। শুভেন্দু অধিকারীর জন্য আমি তোমাকে just বলবো, 18টা বাদ দাও। সিট 18টা সিটের যে বিষয়টা সেইখান থেকে এলো, ব্যক্তিগত আক্রমণ, ভাইপো বলা, এগুলো শুভেন্দু অধিকারীকে তো আক্রমণ করতেই হবে। ওরা তো জানে শুভেন্দু অধিকারীকে যত আক্রমণ করবে, শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করবে, তত তো বিজেপিকে দুর্বল করার ওরা চেষ্টা করবে শুভেন্দু অধিকারীকে আক্রমণের মাধ্যমে। কারণ এই মুহূর্তে মাস লিডার বলতে বিজেপির, আমি সুকান্ত দা থেকে শুরু করে সবাই ভারতীয় জনতা পার্টির টপ নচ লিডার, কিন্তু মাস কানেক্ট যদি কারোর সব থেকে বেশি কেউ থেকে থাকে সেটা শুভেন্দু অধিকারী, অস্বীকার করার কোনো জায়গা নেই। তো শুভেন্দু অধিকারীকে আক্রমণ যত করবে তত করে আলটিমেটলি ওটা ওদের স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন, সেটা ওরা করবেই, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, ওরা তো করবেই। কোথায় ধন্যবাদ জানাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আক্রমণ করা, ধন্যবাদ দেওয়া, এগুলো যা করছে ওদের স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন, ওরা করবে। এখন জিতে গেলে যদি ওদেরকে কেউ বলে ওদের ঈশ্বরের আশীর্বাদ দিয়ে ওরা জিতেছে, এখন ওদের কথা জিতেছে বলে লোকে ভাববে হয়তো তাই হয়েছে। ওই ঝড়ে কাক মরে আর তান্ত্রিকের কেরামতি বারে এরকম যে কথা আছে না, এখন জিতেছে বলে যা বলবে সবই জাস্টিফাইড। তো এখন বিষয়টা সেরকম নয়। বিষয়টা হচ্ছে এই এখন যে 1.5 বছর সময় আছে না, এই 26-এর আগে, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সময়টা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, যথেষ্ট বলিষ্ঠ নেতৃত্ব যারা রয়েছেন এবং যথেষ্ট চিন্তাশীল, তারা এইসব বিষয়গুলো নিয়ে তারা যথেষ্ট ভাবনা চিন্তাও করছেন। এই রোগের যদি প্রপার ডায়াগনোসিসটা করে প্রপারলি যদি ট্রিটমেন্ট করা যায়, তৃণমূলকে উৎখাত করা 26-এ শুধুমাত্র সময়ের অপেক্ষা হবে। না, এই ব্যক্তিগত আক্রমণ, ভাইপো পিসি, এগুলোর জন্যই কি 7 লাখ ভোটে জিতলো অভিষেক ব্যানার্জির কেন্দ্রটা? 7 লাখ ভোটে ভোট হয়েছে, ইয়ের উপরে, সিম্বলের উপরে লিউকোপ্লাজমেটে রেখেছে। ডায়মন্ড হারবারে যান, গিয়ে জিজ্ঞেস করুন সাধারণ মানুষকে ভোট হয়েছে কিনা। আমি তো আবারও বলছি যে এইখানে অনেক ক্ষেত্রে প্রপার ডায়াগনোসিস হওয়া খুব দরকার। আমি ভেঙে বিশেষ বলবো না, খুব মারণ রোগ, সেই মারণ রোগের প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট হওয়া দরকার। এদেরকে উৎখাত করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এখন জিতে গেছে বলে যে যা বলছে লোকে ভাবছে হয়তো সব ঠিক বলছে। ঔদ্ধত্য চরমতম সীমায় পৌঁছে যাচ্ছে। দেখছে নিজেদের মধ্যে কীরকম, এদের এখন এমন পজিশনে চলে গেছেন বিরোধীরা নিজেদের মারছে। আজকে তৃণমূলের এক কাউন্সিলর তৃণমূলের এক লোককে চত্থাপ্পড় মারছে, বলছে এ জুয়ার বোর্ড চালায়, এ বলছে ও জুয়ার বোর্ড চালায়। এস্টাবলিশড একটা বিষয় যে জুয়ার বোর্ড চলে, এবারে কে চালায় এটা নিয়ে গণ্ডগোল। তো এরা নিজেদের মধ্যেই গণ্ডগোল করে শেষ হয়ে যাবে। আমি আবারও বলছি 26-এ জেতাটা খুব একটা কঠিন বিষয় নয়, যদি আমরা প্রপারলি রোগের ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা করতে পারি। শুভেন্দু অধিকারী বামেদের ঘাড়ে দায়িত্ব চাপালেন, বামেদের জন্য 12টা সিট আমাদের ভোট কেটে অসুবিধা করেছে। আমি একটা কথা বলছি, কটা বামেদের লোকেরা ঘর ছাড়া বলো তো? বামেদের কটা লোক ঘর ছাড়া, কংগ্রেসের কটা লোক ঘর ছাড়া? এরা তো আখেরে তৃণমূলের সুবিধা করেছে, তুমি দেখো। সেটা কি ভোটই কেটে? অবশ্যই। এবং জায়গা বরানগরে আমাদের তন্ময় ভট্টাচার্য একে বলছে আশীর্বাদ ভব, বিজয়ী ভব। কি বলবে তুমি? গণশক্তিতে চোটটার ছবি বেরোচ্ছে, তৃণমূলের জাগো বাংলায় এর ছবি বেরোচ্ছে, ওই ইয়েচুরি কাকা। কী করবে? এদের কাছে যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের মঞ্চে একসাথে ধেই করে নাচানাচি করছে। এদের কাছে বিষয়টা হচ্ছে কি, এদের মানে তুমি দেখবে সিপিএমের কেউ কোথাও কোনো আক্রান্ত হচ্ছে, কিচ্ছু হচ্ছে, কোথাও সব দেখো সুন্দর পার্টি স্কুলে বসে আছে, কোথাও কোনো সমস্যা নেই। সমস্যা হলেই চলে যাচ্ছে ফিস ফ্রাই টিস ফ্রাইকে সব সমস্যা সমাধান করে চলে আসছে। লড়াইতে কোথায় ওরা? লড়াইটা তো আমরা করছি, পশ্চিমবঙ্গে লড়াইটা তো ভারতীয় জনতা পার্টি করছে। আর এদের শুধু মুখে বড় বড় তাত্ত্বিক কথা ওড়ে যাচ্ছে, কোনো লাভ নেই। বামেদের যারা প্রার্থী ছিল, আমি নাম করে বললে অসুবিধা হবে, বলবো না, তাই তাদের মধ্যেও এখনও অনেকে বলছে যে সিপিএমকে দিয়ে হবে না, সিপিএমকে দিয়ে হবে না, পশ্চিমবঙ্গে তৃণমূলকে সরাতে গেলে সিপিএমকে দিয়ে হবে না।